আসসালামু আলাইকুম। টুম্পা ম্যাম এডুকেশন চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকে তোমরা টেট পরীক্ষা দিয়ে এলে, আশা করি তোমাদের পরীক্ষা খুব ভালো হয়েছে এবং আমি যে বিগত ক্লাসগুলো নিয়েছি তোমরা যদি দেখো তার মধ্যে কিছু কোশ্চেন তোমরা হুবহু কমনও পেয়েছো। তো যাই হোক, আমি আজকে প্রশ্ন উত্তর আলোচনা করছি, তো তোমরা একটু মিলিয়ে নিতে পারো। তো আমি আর কথা বাড়াচ্ছি না, আমি প্রশ্ন উত্তর আলোচনা শুরু করছি। দেখো, যেহেতু তোমাদের কাছে প্রশ্নপত্র রয়েছে তাই আমি গল্পটা আর বলছি না, বা যাদের কাছে প্রশ্নপত্র নেই, আমার ভিডিও দেখছো, তারা আমার টেলিগ্রাম চ্যানেলের যে লিঙ্কটা রয়েছে টেলিগ্রামে, সেই টেলিগ্রামে গেলে পরে টুম্পা ম্যাম এডুকেশনে চ্যানেলের যে টেলিগ্রাম লিঙ্ক রয়েছে সেই লিঙ্কে গেলে পরে তোমরা এই প্রশ্নপত্রের পিডিএফ তোমরা পেয়ে যাবে। তাহলে এসো আলোচনা করি। দেখো, 31 নম্বরে তোমাদের প্রশ্ন এসেছে, এটা কিন্তু পার্ট বি। আমি যে প্রশ্নটা নিয়ে আলোচনা করছি পার্ট বি আছে, ল্যাঙ্গুয়েজ 1 বেঙ্গলি। এখানে প্রশ্নটা হচ্ছে ব্যস্ততার সীমা নেই কারো। ব্যস্ততার সীমা নেই কারো। ব্যস্ততা বিপরীতার্থক শব্দ। শব্দটি হলো, অপশন আছে অস্থিরতা, খ অপশন রয়েছে ব্যগ্রতা, অস্থিরতা, ব্যগ্রতা, ব্যাকুলতা, শ্রম বিমুখতা। এখানে সঠিক অ্যান্সার হবে অপশন নম্বর ঘ, শ্রম বিমুখতা। ব্যস্ততা মানে কি, যে ব্যস্ত থাকে, আর শ্রম বিমুখ মানে কি, যে কাজ থেকে দূরে থাকে, মানে নিশ্চিন্তে বসে থাকা। এখানে অস্থিরতা বলতে চঞ্চলতা হয়েছে। চঞ্চলতা আর ব্যস্ততা কিন্তু এক জিনিস নয়। ব্যস্ততার বিপরীত শব্দ হচ্ছে শ্রম বিমুখতা। এরপর আমি চলে আসছি পরের প্রশ্নে। দেখতে দেখতে সব ছাপিয়ে সবশেষে জল উঠে এলো গৃহলক্ষ্মীর নিপুণ হাতে নিত্য লেপা সাদা মাটির আঙিনায়। আঙিনায় এই নিম্ন রেখাঙ্কিত পদটির অর্থ কি? এখানে আঙিনা দিয়েছে, আঙিনা নিম্ন রেখাঙ্কিত পদটির অর্থ। এখানে অপশন রয়েছে মঞ্চে, কারে, প্রাঙ্গণে, প্রান্তরে। এখানে দেখো, আঙিনা মানে আমাদের বুঝতে হবে, দেখতে দেখতে সব ছাপিয়ে সবশেষে জল উঠে এলো গৃহলক্ষ্মীর নিপুণ হাতে নিত্য লেপা সাদা মাটির আঙিনা। আঙিনা মানে হচ্ছে উঠোন। তো উঠোন এখানে যেহেতু অপশন নেই, উঠোনও যা প্রাঙ্গণও তাই। আর প্রান্তর বলতে বোঝানো হচ্ছে মাঠের শেষ প্রান্তটাকে। প্রান্তর হবে না, কারও হবে না। মঞ্চ বলতে যেখানে কোনো যাত্রা বা নাটক বা কোনো অনুষ্ঠান হয় সেটাকে বলা হচ্ছে মঞ্চ, তাই মঞ্চও হবে না। আঙিনায় এর পদটির অর্থ হবে প্রাঙ্গণে। আঙিনা কথার
অর্থ হচ্ছে, এই প্রাঙ্গণ কথার অর্থ হচ্ছে উঠোন। এরপর আমি চলে আসছি 3 নম্বর প্রশ্নে। তাহলে 32 নম্বর প্রশ্নের উত্তর হলো অপশন নম্বর গ। এটা মুছলাম না, দেখে নাও, অপশন নম্বর গ। এবার চলে আসবো 33 নম্বর প্রশ্নে। বলছে 3 মাসের মতো জীবন ধারণের সবকিছু উপকরণ মজুত রাখতে হবে ঘরে, উদ্ভিদাংশে রাখতে হবে। এই যে রাখতে হবে, নিচে যেটি উদাহরণ। ক যুক্ত ক্রিয়া, খ মিশ্র ক্রিয়া, গ যৌগিক ক্রিয়া, তোমাদের অপশনে দেখছি এবিসিডি রয়েছে। এ বি সি ডি। পঙ্গু ক্রিয়া, এই অপশনটার উত্তর হবে, এটা হবে যৌগিক ক্রিয়া। তার কারণ হচ্ছে আমরা কি জানি, যৌগিক ক্রিয়াতে প্রথমে থাকবে অসমাপিকা ক্রিয়া, তারপরে সমাপিকা। এখানে দেখো রাখতে হবে, এটাকে যদি ভাঙি তাহলে দেখো রাখ যোগ ইতে, তারপরে দেখো হবে, এটা হবে, এটা সমাপিকা ক্রিয়া, এটা অসমাপিকা ক্রিয়া, অসমাপিকা, আর এটা হচ্ছে সমাপিকা ক্রিয়া। আর যুক্ত ক্রিয়া হতে হলে বিশেষ্য বিশেষণ বা ধর্মাত্মক শব্দ থাকতে হবে, তারপরে মৌলিক ধাতু থাকতে হবে, তাহলে এটা হবে যৌগিক ক্রিয়া। তারপরে দেখো 34 নম্বরের প্রশ্ন। বলছে পশ্চিম ভিটে রান্নাঘরের পিছনের পৈঠা কেমন শ্যাওলা ধরা, এবারকার ঢাকা সয় কিনা সয় সন্দেহ। উদ্ভিদাংশে পৈঠা শব্দের অর্থ কি? পৈঠা শব্দের অর্থ, পৈঠা কথার অর্থ হচ্ছে সিঁড়ি। এখানে অপশন হচ্ছে পাষাণ, সোপান, পসরা, সিঁধ। এখানে দেখো পাষাণ বলতে বোঝানো হচ্ছে কঠিন, আর পসরা বলতে অনেক কিছু নিয়ে বসা, যেমন দোকানে অনেক কিছু, আমরা যদি কোনো মেলাতে দেখতে যাই যে অনেক কিছু পসরা নিয়ে বসছে, হয়তো যে সবজি বিক্রি করছে সে সবজি টবজি নিয়ে বসছে। আর সিঁধ বলতে আগের দিনে মাটির ঘর থাকতো, চোররা যখন চুরি করতে যেত তো মাটির দেওয়াল কেটে ঢুকতো, সেটাকে বলা হচ্ছে সিঁধ। এই অপশন নম্বর বি, এটা ওইটা হচ্ছে সোপান। ওইটা কথার অর্থ হচ্ছে সিঁড়ি ধরনের বলা যেতে পারে। এর পরের প্রশ্নে চলে আসছি। তাহলে 34 নম্বরের অপশন বি সোপান। দিদিমাকে খবরটা দিয়ে আসতে না আসতে আবার একটা
হবে আবার ছুটি। বাক্যটিতে গৌণ কর্ম, আমি এর আগে গৌণ কর্ম যখন আলোচনা করেছিলাম বলেছিলাম যে গৌণ কর্ম হচ্ছে সেটাই কি বলতো, যে একটা বাক্যের মধ্যে দুটো কর্ম থাকবে, একটা হচ্ছে মুখ্য, একটা হচ্ছে গৌণ কর্ম। মুখ্য কর্ম বিভক্তি শূন্য হবে আর গৌণ কর্ম কি হবে, বিভক্তি যুক্ত হবে। এখানে দেখো অপশন যেটা রয়েছে, প্রশ্নটা লিখি, দিদিমাকে খবরটা দিয়ে আসতে না আসতে আবার একটা ডোবে, আবার ছুটি। এখানে অপশনগুলো হচ্ছে বাক্যটিতে গৌণ কর্মটি হলো খবরটা দিদিমাকে ছুটি একটা। এখানে দেখো বলছে যে খবরটা দিতে ছোটে, এই খবরটা দিতে কে ছোটে, একজন ব্যক্তি রয়েছে যে খবরটা দিচ্ছে। ধরে নাও যে তুমি খবরটা দিচ্ছ, তাহলে তুমি কাকে খবরটা দিচ্ছ, দিদিমাকে খবরটা দিচ্ছ। তাহলে দেখো দিদিমাকে কি দিচ্ছ, খবর, এই খবরটা যে দিচ্ছ এটা মুখ্য কর্ম। আর গৌণ কর্ম হচ্ছে কি, খবর দিচ্ছ, দিদিমাকে যে খবরটা দিচ্ছ কি, যে খবরটা দিয়ে আস্তে আস্তে আবার একটা ডোবে, আস্তে আস্তে আবার একটা ডোবে। এখানে দেখো দিদিমাকে, তুমি যদি দেখো যে দুটো কর্ম আছে, দিদিমাকে একটা, খবরটা দিয়ে না আস্তে আস্তে আবার একটা ডোবে, এই পর্যন্ত আবার ছুটি। এই আবার ছুটির মধ্যে বুঝতে পারছো তৃতীয় একজন ব্যক্তি রয়েছে, কর্তা রয়েছে, যে কর্তা খবরটা দিতে যাচ্ছে। কাকে খবর দিচ্ছে, দিদিমাকে খবর দিচ্ছে। কি খবর দিচ্ছে, কিছু একটা আছে, যে কিছু একটা খবর নিয়ে যাচ্ছে, খবরটি আস্তে আস্তে আবার একটা ডুবে যাচ্ছে। তাই এই দিদিমাকে হচ্ছে গৌণ কর্ম। গৌণ কর্ম কি হয়, গৌণ কর্ম এটা কেন হবে, দিদিমাকে যে খবরটা দিচ্ছে, খবরটাতে দেখো কিন্তু প্রাণ নেই, এটা মুখ্য কর্ম। এই দিদিমা গৌণ কর্ম হবে। কেন গৌণ কর্ম হবে, গৌণ কর্ম কি হয়, প্রাণীবাচক হয়। গৌণ কর্ম প্রাণীবাচক হয়। গৌণ কর্ম বিভক্তিযুক্ত হয়। তাই এখানে কিন্তু দেখো খবরটা ছুটি একটা, এখানে কিন্তু কোনোটাই কিন্তু প্রাণ নেই, খবরেরও প্রাণ নেই। খবর একটা ঢুকছে, খবর দিচ্ছে, আমরা যে খবরটা দিচ্ছে সেই কথাটা বলা নেই, কিন্তু এখানে দেখো এই যে খবরটা, এই যে ছুটি একটা, এগুলো কিন্তু সব প্রাণহীন, এগুলো কিন্তু হবে না। গৌণ কর্ম প্রাণীবাচক হয় আর গৌণ কর্ম বিভক্তিযুক্ত হয়। আমি এর আগেও আলোচনা করতে গিয়ে বলেছি যে কর্মের দুটো ভাগ, দ্বিকর্মকে, আর দ্বিকর্মকে অবশ্যই দুটো কর্ম থাকবে, একটাতে কি থাকবে, প্রাণী থাকবে, আর একটাতে বস্তু থাকবে বা প্রাণহীন হবে। বস্তুবাচক কর্ম সবসময় মুখ্য কর্ম হয়। আর বস্তুবাচক কর্ম কি বলেছিলাম, বস্তুবাচক কর্ম মুখ্য কর্ম হয় আর মুখ্য কর্ম বিভক্তি শূন্য হয়। তো এইটাতে হবে 35 নম্বরের অপশন বি, দিদিমাকে। বলছে কথকের মা যে কলা গাছগুলিকে চিহ্নিত করেছেন সেগুলি যে কাজে লাগবে। এখানে দেখো
আমি বলে দিচ্ছি, প্রশ্নটা যখন দেখবে কত নম্বরের লাইন আমি বলে দিচ্ছি। দেখো প্রথম প্যারাগ্রাফ, দ্বিতীয় প্যারাগ্রাফে দেখো 1 2 3 4 5 6 11 নম্বর লাইনে দেখবে, এই দ্বিতীয় প্যারার 11 নম্বর লাইনে দেখো লেখা আছে এই গাছগুলো কাটবে ভেলা বানাতে। তাহলে কথকের মা যে কলা গাছগুলোকে চিহ্নিত করেছেন সেগুলি যে কাজে লাগবে কি করতে, সাঁকো তৈরি, বেড়া বাঁধতে, নৌকা তৈরি করতে না ভেলা বানাতে। এটা তোমরা এই টেক্সটের মধ্যে থেকে উত্তরটা পেয়ে যাবে, এটা হবে ভেলা বানাতে। কথকের মা কলা গাছগুলিকে চিহ্নিত করেছেন সেগুলি যে কাজে লাগবে, অপশন এ সাঁকো তৈরি করতে, অপশন বি বেড়া বাঁধতে, অপশন সি ভেলা বানাতে, অপশন ডি নৌকা তৈরি করতে। তাহলে দেখো এটার অপশন হবে অপশন সি ভেলা বানাতে। তোমরা টেক্সটটা ভালো করে পড়লে 36 নম্বর প্রশ্নের যে উত্তর টেক্সট থেকে পেয়ে যাবে। এর পরের প্রশ্ন দেখো, সকাল থেকে অবিশ্রাম বৃষ্টি ঝরছে, একই তালে ঝড় ঝড় ঝমঝম। উদ্ধৃত অংশে ঝড় ঝড় ঝমঝম ব্যবহৃত হয়েছে বৃষ্টির কি বোঝাতে? 37 নম্বর প্রশ্ন। ঝড় ঝড় ঝমঝম ব্যবহৃত হয়েছে অপশন নম্বর এ ঈষদূন্যতা। অপশন বি আশঙ্কা বোঝাতে, অপশন সি তীব্রতা বোঝাতে, অপশন ডি স্থায়িত্ব বোঝাতে। তাহলে দেখো এই ঝড় ঝড় ঝমঝম, এখানে লাইনটা কি বলছে যে সকাল থেকে অবিশ্রাম বৃষ্টি ঝরছে, একই তালে ঝড় ঝড় ঝমঝম। উদ্ধৃত অংশে ঝড় ঝড় ঝমঝম বলতে বৃষ্টির কি বোঝানো হচ্ছে? এখানে কিন্তু বৃষ্টির তীব্রতা, মানে কত জোরে বৃষ্টি হচ্ছে, ঝড়ঝড় করে বৃষ্টি হচ্ছে, ঝমঝম বৃষ্টির যে আওয়াজ, সেই আওয়াজটাকে বুঝিয়েছে। এখানে অপশন নম্বর সি বৃষ্টির এখানে তীব্রতা বোঝাতে, যে কত জোরে বৃষ্টি হচ্ছে, শুধু জোরে না, জোরেও বৃষ্টি হচ্ছে এবং
প্রচুর বৃষ্টি হচ্ছে, এই দুটো বোঝাতে, অর্থাৎ তীব্রতা বোঝাতে এখানে ঝড়ঝড় ঝমঝম কথাটা ব্যবহার হয়েছে। এরপরে দেখো 38 নম্বরের প্রশ্ন, শুদ্ধ বানানটি হলো অপশন এ ময়ে দীর্ঘ, 4টাতে দীর্ঘকার রয়েছে। অপশন বি ময় হস্যু, হয়ে হস্যু, ময়ে হস্যু, ময়রে হস্যু, হয়ে হস্যুকার, হস্যুকার, দীর্ঘকার, হস্যুকার, দীর্ঘকার। এটা অপশন নাম্বার বি, এই মুহুর্মুহু বানানটা তোমরা তোমাদের টেক্সটের মধ্যেই পেয়ে যাবে। মুহুর্মুহু দেখো বলছে হু করে জল এগিয়ে আসে, মুহুর্মুহু ছুটে গিয়ে দিদিমাকে খবর দিই। অপশন নাম্বার বি, এটা টেক্সট থেকে তোমরা পেয়ে যাবে। তারপরে দেখো 39, ভিটেই ড্যাশ ঘর, এটা একদম বাচ্চাদের মতো প্রশ্ন হয়েছে। এখানে শূন্যস্থানে কি বসবে? অপশন এ মাচাই, অপশন বি দাওয়াই, অপশন সি ভিটেই, অপশন ডি দালানি। এটা আমি বলছি, দেখবে দেখো 1 নম্বর প্যারা, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর প্যারাতে ফার্স্ট লাইন দেখবে ভিটেই ভিটেই ঘর। 5 নম্বর প্যারাতে একদম এটা এই যে গদ্যাংশটা দেওয়া হয়েছে, এই গদ্যাংশের 5 নম্বর প্যারাগ্রাফে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর প্যারার প্রথম লাইনেই রয়েছে দেখবে ভিটেই ভিটেই ঘর। এটা এই গদ্যাংশ থেকে লাইন তুলে দিয়েছে ভিটেই ভিটেই ঘর। এখানে মাথা ঘামানোর কিছু নেই, টেক্সটটা পড়লে পরেই তোমরা পেরে যাবে। যাদের কাছে প্রশ্ন আছে তারা প্রশ্ন দেখে মেলাবে, যদি কারোর কাছে হয়তো অনেকে ভিডিও দেখতে পারো প্রশ্ন নেই, তারা আমার যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে টুম্পা মেডিটেশন, ওখানে যে লিঙ্কটা দেওয়া রয়েছে টেলিগ্রাম লিঙ্কে গেলে তোমরা প্রশ্নের পিডিএফ পেয়ে যাবে। এরপর আমি কবিতাটা পাঠ করছি না। তারপর দেখো 40 নম্বর প্রশ্ন, পদাতিক, অশ্ব, হস্তি, রথ, সমন্বিত সেনাবাহিনী হলো। এখানে অপশন রয়েছে অক্ষৌহিণী, চতুরঙ্গ, ব্যূহ, চক্র। এটার সঠিক অ্যান্সার হচ্ছে অক্ষৌহিণী, এবং এই অক্ষৌহিণীর মধ্যে চতুরঙ্গটাও পড়ে। পদাতিক, অশ্ব, হস্তি, রথ সবকিছু মিলিয়ে যে সেনাবাহিনী সেটাকে বলা হয় অক্ষৌহিণী। তারপরের প্রশ্ন দেখো, যে ভেঙেছিলে ধূলি সৃষ্ট সংকিতের শৃঙ্খলের ডোর। শৃঙ্খল যার সন্ধিবদ্ধ রূপ, এখানের মধ্যে
আমাদেরকে সন্ধি করতে হবে। শৃঙ্খল, এর চারটা অপশন আমরা দেখে নেব। অপশন এ সিংহযুক্ত ময় খয়েল তালবস্বরে রি ম যুক্ত খল। অপশন সি তালবস্বরে রি ময় হসন্ত যুক্ত খল। অপশন ডি তালবস্বরে রি যুক্ত ময় খয়েল। এখানে সঠিক অ্যান্সারটা হবে শ্রীম যুক্ত খল। কেন হবে আমি ভেঙে দিচ্ছি, দেখো। শ্রীম যুক্ত খল, তোমরা যারা আমার ভিডিও দেখেছো তাদের বুঝতে আশা করি অসুবিধা হবে না। পূর্বপদের শেষ বর্ণ এবং পরপদের প্রথম বর্ণ নিলাম, এবং সূত্রটা কি, যদি ময়ের পর, সূত্রটা আমি এখানে লিখে দিচ্ছি। যদি ময়ের পর স্পর্শধ্বনি, স্পর্শধ্বনি কোনগুলো বলেছিলাম এর আগে আলোচনা করেছিলাম, ক থেকে ম পর্যন্ত হচ্ছে স্পর্শধ্বনি। স্পর্শধ্বনি থাকে তাহলে ম স্থানে সেই বর্গের পঞ্চম বর্ণ বসবে। তাহলে কি সূত্র দেখো, ময়ের পরে কি রয়েছে, স্পর্শধ্বনি হচ্ছে খ। এটা কোন বর্গের বর্ণ, এটা ক বর্গের বর্ণ। ক, খ, গ, ঘ, ঙ। তাহলে স্পর্শধ্বনি ক বা ক থেকে ম পর্যন্ত যে কোনো একটা বর্ণ থাকতে হবে। এখানে দেখো ম রয়েছে এবং তারপরে কি রয়েছে, স্পর্শ ব্যঞ্জনের মধ্যে খ রয়েছে। খটা কোন বর্গের বর্ণ, ক বর্গের বর্ণ। তাহলে ময়ের জায়গাতে কি হবে, এই বর্গের পঞ্চম বর্ণ হবে। তাহলে ক বর্গের পঞ্চম বর্ণ কি, ম। তাই ময়ের পরিবর্তে কি বসবে, ম বসবে। ময়ের নিচে যেহেতু হর্ষন্ত রয়েছে তাই ম নিচেও আমাকে হর্ষন্ত লিখতে হবে। তালবস্বরে রি, ম আগে যেহেতু হর্ষন্ত রয়েছে, ম এর সাথে খ। এই দেখো শৃঙ্খল। তাহলে শৃঙ্খলের সন্ধিবদ্ধ রূপ, তাহলে দেখতে পাচ্ছ যে এইগুলো, এই তিনটের মধ্যে একটাও হবে না। সঠিক অ্যান্সার হচ্ছে অপশন সি, শ্রীম যুক্ত খল। এবং কেন বা কি জন্য সেটা দেখো আমি তোমাদেরকে বিস্তারিতভাবে ভেঙে আলোচনা করে দেখিয়ে দিলাম। এবার চলে আসছি পরের প্রশ্নে। তোমরা যারা আমার নিয়মিত ক্লাস করেছো আশা করি তাদের অসুবিধা হওয়ার কথা নয়, কারণ তোমরা অনেকটাই কমন পেয়েছো। এমনকি কিছু প্রশ্ন তো দেখছি হুবহু কমন এসে গেছে। তারপরে দেখো প্রশ্ন 42, শান্তিপ্রিয় মুমূর্ষুর শ্মশানেতে এনেছিলে আহব সংবাদ। আহবের বিপরীতার্থক শব্দটি কি, আহব। আহবের বিপরীতার্থক শব্দটি হলো, এখানে অপশনে কি কি রয়েছে, এ হচ্ছে যুদ্ধ, বি বিরাম, সি স্বাধীনতা, ডি শান্তি। দেখো
আহব শব্দের বিপরীত শব্দ করার আগে আমাদেরকে আগে জানতে হবে আহব কথাটার মানে কি। আহব কথার মানে হচ্ছে যুদ্ধ। আহবের যে বিপরীত শব্দ করবো আমাদেরকে যেটা জানতে হবে আহব সংবাদ। আহব মানেটা কি? আহব মানে হচ্ছে যুদ্ধ। তাহলে আহব মানে যদি যুদ্ধ হয়, যুদ্ধের বিপরীত কি? শান্তি। তাই এটা হবে শান্তি। আহবের বিপরীত শব্দ হচ্ছে শান্তি। বলছে উত্তাল উর্মির তালে বক্ষে তব লক্ষ কোটি পণ্যগ উৎসব। পণ্যগের একটি অর্থ। আমি এর আগে যখন কোশ্চেন আনসার আলোচনা করেছিলাম এই প্রশ্নটা আমি দিয়েছিলাম, এটা কিন্তু পুরোপুরি ভাবে কমন এসেছে। পণ্যগের একটি অর্থ। ভুজঙ্গ, তরঙ্গ, মৃদঙ্গ, সুরঙ্গ। এবার দেখো ভুজঙ্গ মানে কি? পণ্যক কথার মানে জানতে হবে। পণ্যক মানে কি? পণ্যক মানে হচ্ছে সাপ, ভুজঙ্গ মানে সাপ, তরঙ্গ মানে হচ্ছে ঢেউ, সুরঙ্গ বলতে মাটির তলা দিয়ে যে রাস্তা করা হয় সেটাকে বলা হয় সুরঙ্গ, আর মৃদঙ্গ বলতে মৃদু ধ্বনি এই ধরনের কিছু বোঝায়। তাহলে পণ্যক মানে কি? সাপ, ভুজঙ্গ মানেও সাপ। তাহলে আমার যে সঠিক উত্তরটা কি হবে? ভুজঙ্গ। পণ্যকের একটি অর্থ হচ্ছে ভুজঙ্গ। বলছে ছিলে তুমি ভারতের অমময় স্পন্দহীন বিহুবল শ্মশানে। তুমি যে ধরনের সর্বনাম, আমি তুমি পুরুষবাচক যে সর্বনাম রয়েছে, আমি তুমি তোমরা আমরা, এইগুলো সবই হচ্ছে ব্যক্তিবাচক সর্বনাম। তাই এই অপশনটা হবে ব্যক্তিবাচক সর্বনাম। তাহলে তুমি যে ধরনের সর্বনাম, খুব সোজা প্রশ্ন এটা। নির্দেশক, ব্যক্তিবাচক সর্বনাম, সংযোগবাচক সর্বনাম, অন্যাদিবাচক সর্বনাম। সঠিক উত্তর হবে ব্যক্তিবাচক সর্বনাম, অপশন বি। তুমি হলো ব্যক্তিবাচক সর্বনাম। তারপর দেখো বর্ণ বিশ্লেষণ দিয়েছে। উচ্ছ্বাস, উচ্ছল। দেখো অপশন নম্বর এ, হস্যু যোগ চ যোগ ছ যোগ ব যোগ আ যোগ দন্ত স অ হস্যু চ যোগ ছ যোগ অ যোগ ল যোগ অ। অপশন বি, চ যোগ ছ যোগ আ শয়ে হস্যু
ছ যোগ ল। হস্যু যোগ ছ যোগ ছ যোগ আ তন্ত শয়ে হস যোগ হস্যু ছ যোগ ছ যোগ ল। হস্যু যোগ ছ যোগ ছ যোগ ব যোগ আ যোগ দন্তস্বয়ে হস্যু যোগ ছ যোগ ছ যোগ ল। এবার দেখো আমি বর্ণ বিশ্লেষণ এর আগেও করিয়েছিলাম। দেখো হর্ষ জয় ছয়ে বয়ে আঁকা দন্ত স হর্ষ জয় ছয়ে ল উচ্ছল। এখানে দেখো যেহেতু এটা ব্যঞ্জনান্ত ভাবে শেষ হচ্ছে উচ্ছল, তাই এই শেষের অটা হবে না, এর জন্য এটা ভুল। এখানে দেখো ছয়ে ছয়ের নিচে ব রয়েছে, এখানে দেখো ছ ছ রয়েছে, বটা মিসিং, তাই এটাও হবে না। এটা দেখো হর্ষ ছয়ে ছয়ে বয়ে আঁকা দন্ত ছয়ে হস্যু ছয়ে ছয়ে ল, এটা হবে সঠিক অ্যান্সার অপশন ডি। আমি এর আগের ভিডিওতেও আলোচনা করে বলেছিলাম, যদি বর্ণ বিশ্লেষণের ক্ষেত্রে কোনো শব্দ স্বরান্ত ভাবে শেষ হয়, কোনো শব্দ যদি স্বরান্ত ভাবে শেষ হয় তাহলে সেই ক্ষেত্রে কিন্তু অ হবে, আর ব্যঞ্জনান্ত ভাবে শেষ হলে কিন্তু এই অটা হবে না। ধরো আমি বলেছিলাম হাঁস, এর ক্ষেত্রে শেষে কিন্তু দন্তস্ব হস হবে। আর যদি বলি হংস, তাহলে এর ক্ষেত্রে কি হবে, অ হবে। দেখো এখানে হাঁস আর হংস হচ্ছে, এটা কি হচ্ছে ব্যঞ্জনান্ত ভাবে শেষ হচ্ছে বলে দন্তস্বয়ে হস হচ্ছে, আর এটা স্বরান্ত ভাবে শেষ হচ্ছে বলে শেষে অ হচ্ছে। এখানে দেখো উচ্ছ্বাস উচ্ছল, এখানে কি উচ্ছল ল বলে ব্যঞ্জনান্ত ভাবে যেহেতু শেষ হচ্ছে, তাই এটা হবে অপশন নাম্বার ডি। আশা করি বুঝতে পেরেছো না কেন অপশন নম্বর এ উত্তর হলো না, অপশন নাম্বার ডি হলো। আর কারোর মনে যদি সংশয় থাকে তো দেখবে ক্লাস 4 এ এই বর্ণ বিশ্লেষণের ব্যাপারটা বিস্তারিত ভাবে আলোচনা করা রয়েছে, তোমরা চাইলে ক্লাস 4 এর বই জোগাড় করে নিতে পারো এবং সেখানে তোমরা স্পষ্টভাবে দেখতে পাবে যে বর্ণ বিশ্লেষণের নিয়মে কি বলা হয়েছে। তারপর দেখো বলছে নিচের যে মৌলিক স্বরধ্বনি, যেটি মৌলিক স্বরধ্বনি নয় সেটি চিহ্নিত করো। নিচের যেটি মৌলিক স্বরধ্বনি নয় সেটি চিহ্নিত করুন। এবার অপশনগুলো দেখো, হ্রস্বই এ আর হচ্ছে দীর্ঘ। আমাদেরকে দেখতে হবে যে কোনগুলো মৌলিক স্বরধ্বনি। মৌলিক স্বরধ্বনি আমরা জানি 7টা, সেগুলো কি কি? অ আ হ্রস্বই হস্যু এ ও আর এ, এই 7টা হচ্ছে মৌলিক স্বরধ্বনি। এবার দেখো এখানে হ্রস্বটা কিন্তু মৌলিক স্বরধ্বনি, দীর্ঘটা কিন্তু মৌলিক স্বরধ্বনি নয়, এটা হ্রস্বকারের দীর্ঘ রূপ, তাই এটা মৌলিক স্বরধ্বনি নয়। তাহলে অপশন নম্বর ডিটা হচ্ছে সঠিক উত্তর। এবার আমি চলে আসছি পরের প্রশ্নে। আপন, আপন আপন, আপন মানে হচ্ছে নিজ, আপন আপন, আপন মানে দোকান।
অর্ঘ্য, পূজার উপকরণ, অর্ঘ্য, মূল্য। এটা অপশন এ, অপশন বি, অপশন সি হচ্ছে বান, বয়াকা দন্তন্য বান, স্বর বয়া আকার মূর্ধন্য বান হচ্ছে বন্যা, অপশন ডি কাঁচা, জলে ধুয়ে নেওয়া, আর কাঁচা অপক্ষ। প্রশ্নটা হচ্ছে নিচে সঠিক জোড়াটি পছন্দ করুন। প্রশ্নটা এটা আছে, নিচে সঠিক জোড়াটি পছন্দ করুন। এখানে দেখো বয়াকা দন্ত বান, বান মানে বন্যা, আর বয়াকা মূর্ধন্য বান, বান মানে স্বর, অঘয়রে অর্ঘ্য, অর্ঘ্য মানে মূল্য, আর অঘয়রে ফলে অর্ঘ্য মানে পূজার উপকরণ, কাঁচা, কাঁচা হচ্ছে অপক্ষ, আর কাঁচা কয়েকা চেকা কাঁচা মানে জলে ধোয়া। এখানে যেটা দেওয়া আছে বাদ বাকি অপশনগুলোতে ভুল দেওয়া রয়েছে, একমাত্র অপশন নাম্বার এটাই হচ্ছে সঠিক। আপ দন্তন্য আপন মানে নিজ, আপ মূর্ধন্য আপন, আপন মানে দোকান। তাহলে 47 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার এ। এরপরে আমি চলে যাচ্ছি পরের প্রশ্নে। যা বলা হবে, এটা কি এসেছে এক কথায় প্রকাশ। অপশন নাম্বার এ বক্ষমান, অপশন নাম্বার বি এটাও বক্ষমান, এর আগেরটা ছিল দন্তন্য আর এটা হচ্ছে মূর্ধন্য। অপশন নাম্বার সি এখানেও দেওয়া আছে বক্ষ মান, তবে এটা মূর্ধন্য, কয়ে মূর্ধন্য শয়ে জফলা ময় আকার মূর্ধন্য। আর অপশন নাম্বার ডি হচ্ছে ব কয়ে মূর্ধন্য শয়ে জফলা ময় আকার দন্তন্য। দেখো অপশনগুলো খুব কাছাকাছি। এখানে দেখো এটাও বক্ষমান, এটাও কিন্তু বক্ষমান। এই দুটো অপশন ভুল, দুটোই দন্তন্য বক্ষমান, কিন্তু এখানে দেখো জফলা না, এটা জফলা রয়েছে। এটা হচ্ছে সঠিক অ্যান্সার, বক্ষমান মানে যা বলা হবে। ব কয়ে মূর্ধন্য শয়ে জফলা ময় আকার দন্তন্য, বক্ষমান মানে হচ্ছে যা বলা হবে। তাহলে 48 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে অপশন নাম্বার ডি। এবার দেখো বলছে 49 নম্বরের প্রশ্ন, যে নিচের গুচ্ছগুলির মধ্যে যেটি সব ধ্বনি অল্প প্রাণ, নিচের গুচ্ছগুলির মধ্যে যেটি সব ধ্বনি অল্প প্রাণ সেটা চিহ্নিত করো।
অক্ষরগুলো দেখে নিই কি কি আছে। র, ল, তালব্য, দন্তস্ব, ক, ঘ, চ, বর্গীয় চ, গ, ছ, ট, ড, ঝ, ত, র, ল। এবার দেখো এইটাতে কি বলেছে যে নিচের যে গুচ্ছ রয়েছে প্রত্যেকটাতে 4টে করে অপশন রয়েছে এবং সব ধ্বনিগুলো কি বলেছে, সব ধ্বনিগুলো কিন্তু অল্প প্রাণ। এবার আমি দেখে নেবো যে এর মধ্যে কোনগুলো অল্প প্রাণ নেই। দেখো আমরা জানি কি বর্গীয় ব্যঞ্জন হচ্ছে 5টা, ক, খ, গ, ঘ, ঙ, চ, ছ, বর্গীয় জ, ঝ, ঞ, ট, ঠ, ড, ঢ, মূর্ধন্য, ত, থ, দ, ধ, দন্তন্য, প, ফ, ব, ভ, ম। আমি এর আগেও তোমাদেরকে শিখিয়েছিলাম যে 1 আর 3 হচ্ছে অল্প প্রাণ। 1 আর 3 এর মধ্যে যে বর্ণগুলো রয়েছে সেগুলো হচ্ছে অল্প প্রাণ, আর 2 আর 4 হচ্ছে মহাপ্রাণ। দেখো এখানের মধ্যে আমরা দেখবো, এখানে দেখো ক রয়েছে, ক অল্প প্রাণ, ঘ, ঘ কি, ঘ হচ্ছে মহাপ্রাণ, তাহলে ঘটা পেলাম মহাপ্রাণ, তাহলে কি সব ধ্বনি অল্প প্রাণের মধ্যে পড়ছে না, আমার এই অপশনটা বাদ চলে গেল। দেখো গ, গ অল্প প্রাণ, পরের অপশনে কি রয়েছে ছ, ছটা দেখো ছটা কি, ছটা হচ্ছে মহাপ্রাণ, তাহলে এই গুচ্ছটার মধ্যে সবকটা পড়ছে না, এই অপশনটাও আমার বাদ চলে গেল। এবার দেখো ঝ, চ, ছ, বর্গীয় জ, ঝ, ঝটা কি মহাপ্রাণ, ঝ যেহেতু মহাপ্রাণ তার মানে কি আমার অপশন ডিটাও বাদ চলে গেল, তাহলে পড়ে থাকলো কি, আমার পড়ে থাকলো অপশন এ, তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে অপশন এ। তোমরা যদি এইভাবে ছক কেটে করে থাকো তাহলে এই উত্তরটা ভুল হওয়ার কোনো প্রশ্নই ওঠে না। দেখো এর পরের প্রশ্ন, আমি তোমাদের বলেছি যে অনেক প্রশ্ন কমন পেয়েছে, আমি এর আগে যে আলোচনা করেছিলাম, আমি যখন প্রশ্ন উত্তর আলোচনা করেছিলাম তখন এটা আমি দিয়েছিলাম, ল্যাডের পূর্ণরূপটি কি, ল্যাডের পূর্ণ রূপটি হলো, আমি যখন আলোচনা করেছিলাম এই অপশনগুলো ছিল, আমার যারা ক্লাস করেছো তাদের কাছে এটা অবশ্যই কমন প্রশ্ন। Device learning, associative device, learner, acquisition, device, language,
অ্যাকুইজিশন, ডিভাইস, অপশন ডি ল্যাঙ্গুয়েজ, এটা দেখো সঠিক উত্তর হচ্ছে ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস, অপশন নাম্বার সি ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস। এটা লার্নার হবে না। অপশন নম্বর সি ল্যাবের পূর্ণরূপ হচ্ছে ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস। তারপরে দেখো পরের প্রশ্ন যে 51, একজন বাঙালি চেন্নাইয়ে 6 মাস থাকলেন এবং সর্বত্র তামিল ভাষা শুনলেন। এরপর তামিল বর্ণমালার সঙ্গে পরিচয় না ঘটলেও তিনি তামিল বুঝতে ও বলতে পারলেন। তার এই তামিল ভাষা শিক্ষাকে আমরা বলবো, তার এই তামিল ভাষা শিক্ষাকে আমরা বলবো অ্যাডাপ্টেশন, অ্যাসোসিয়েশন, অ্যাকুইজিশন, লার্নিং। দেখো এখানে লার্নিংটা আমার হবে না, এই কারণেই মনে হয়েছে কারণ এখানে বলেই দিয়েছেন যে তিনি তামিল বর্ণমালার সঙ্গে পরিচয় হননি বা লেখা বা পড়তে তিনি শেখেননি, তিনি কি বলতে শিখেছেন এবং শুনে সেটা বুঝতে শিখেছেন। এবং আমার এটা মনে হচ্ছে যে এটা হবে অপশন নাম্বার এ অ্যাডাপ্টেশন। দেখো পরের প্রশ্ন, পৃথিবী শব্দটি বর্ণ বিশ্লেষণ। দেখো তোমাদের পরীক্ষাতে কিন্তু বর্ণ বিশ্লেষণ দুটো দিয়েছে। শূন্যস্থানে যে বর্ণটি বসবে, পৃথিবী শব্দটির বর্ণ বিশ্লেষণ করলে শূন্যস্থানে যে বর্ণটি বসবে। দেখো পয়ে অপশনের ঘর ফাঁকা, থয়ে হর্ষই, বয়ে দীর্ঘই। এখানে অপশন কি দিয়েছে, এ দিয়েছে হর্ষই, বি দিয়েছে দীর্ঘই, সি দিয়েছে র এবং ডি দিয়েছে রি। দেখো এখানে দেখে বোঝাই যাচ্ছে পৃথিবী প্রি, এখানে হর্ষই বা দীর্ঘ অপশন হওয়ার কথা নেই। যেটা কনফিউশনের সময় ভুগবে সেটা হচ্ছে এই র আর রি এর মধ্যে। দেখো এটা কি চিহ্ন, উচ্চারণটা র এর মতো শুনতে লাগলেও চিহ্নটা কি, এটা তো স্বরবর্ণের চিহ্ন। রি এর একটা সংক্ষিপ্ত রূপ, এই রিকারের সংক্ষিপ্ত রূপ হচ্ছে এটা, রিকারের সংক্ষিপ্ত রূপ। আমি এর আগেও ভিডিওতে আলোচনা করেছি যে 11টা স্বরবর্ণের মধ্যে 10টা স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ বা কার রূপ রয়েছে, সেখানে আমি আলোচনা করেছিলাম। এবং রিকারের সংক্ষিপ্ত রূপ হচ্ছে এটা, তাই অপশনে হবার কোনো প্রশ্নই ওঠে না। এখানে হবে অপশন নাম্বার ডি, এটা হবে রি। পৃথিবী শব্দটি বিশ্লেষণ করলে শূন্যস্থানে যে বর্ণটা বসবে সেটা হচ্ছে
রি, র কিন্তু হবে না, কারণ রি এর সংক্ষিপ্ত রূপ আমি পাশে দেখিয়ে দিয়েছি, রিকার। দেখো পরের প্রশ্ন 53। চতুর্থ শ্রেণীতে বাংলা ব্যাকরণ পাঠ বিনিময়ের সময়ে একজন শিক্ষিকা বা শিক্ষক প্রথমে উদাহরণ দিলেন এবং তার উপর আলোচনা করলেন। সবশেষে তিনি ছাত্রদের সহযোগিতায় সংজ্ঞার্থ গঠন করলেন। এক্ষেত্রে তিনি যে পদ্ধতি ব্যবহার করলেন, এক্ষেত্রে তিনি যে পদ্ধতি ব্যবহার করলেন, অপশন নম্বর এ অবরোহী পদ্ধতি, আরোহী পদ্ধতি, প্রদর্শন পদ্ধতি, অপশন ডি অনুবন্ধন পদ্ধতি। দেখো প্রদর্শন পদ্ধতি বলতে এখানে কোনো কিছু দেখানো, এখানে তো দেখানোর কথা কিছু বলেনি। এখানে একজন টিচার কি করলো, প্রথমে একটা উদাহরণ দিল, উদাহরণ দেওয়ার পর তারপরে আলোচনা করলো, আলোচনা করে তিনি ছাত্রদের সাহায্য নিয়ে একটা সংজ্ঞা গঠন করলো। অবরোহণ মানে হচ্ছে উপর থেকে নামা, এখানে তো নামেনি, এখানে শিক্ষক কি করছে, আগে উদাহরণ দিল, প্রথমে উদাহরণ দিল, তারপর কি করলো, ব্যাখ্যা করলো, তারপরে ছাত্রদের সহায়তা সেটাকে কি করলো, সংজ্ঞায়িত করলো। তো আমার এক্ষেত্রে মনে হচ্ছে এটা আরোহী পদ্ধতি। আরোহী মানে নিচ থেকে উপরে উঠে, আস্তে আস্তে শিক্ষক মহাশয় উপরে উঠেছে। তো এটা আমার মনে হচ্ছে এটা অপশন নম্বর বি হবে, আরোহী পদ্ধতি। এরপরের প্রশ্ন দেখো 54, যে তৃষ্ণা শব্দের সমার্থক শব্দ। দেখো অপশন নম্বর এ পিয়াসা, অপশন নম্বর বি উদন্না, অপশন নম্বর সি অনুতর্ষ, এবং অপশন নম্বর ডি গ্রসন। এখানে সমার্থক শব্দ নির্ণয় করতে গেলে আমাদেরকে প্রত্যেকটা শব্দের মানে জানতে হবে। পিয়াসা বলতে কি বোঝানো হচ্ছে, এই পিয়াসা বলতে কিন্তু তৃষ্ণা বোঝানো হচ্ছে, আমরা বলি যে পিয়াস লেগেছে বা তৃষ্ণা লেগেছে। এই অনুতর্ষ মানেও কিন্তু তৃষ্ণা বা পিপাসা। উদন্না শব্দের অর্থ কিন্তু হচ্ছে তৃষ্ণা। এবং গ্রসন শব্দের অর্থ কি, গ্রসন শব্দের অর্থ হচ্ছে গিলন বা ভক্ষণ। আচ্ছা, তৃষ্ণা শব্দের সমার্থক শব্দ নয়, যেটা লিখবো না, তৃষ্ণা শব্দের সমার্থক শব্দ নয়, বুঝতে পেরেছো? তৃষ্ণা শব্দের সমার্থক শব্দ নয়। আমরা এখানে দেখতে পেলাম কি, এখানে পিয়াসা মানে হচ্ছে তৃষ্ণা, অনুতর্ষ মানে তৃষ্ণা, উদন্না মানে তৃষ্ণা, তাহলে প্রথম থেকে গ্রসন মানে গিলন বা ভক্ষণ, তাহলে সঠিক উত্তর হবে গ্রসন, অপশন নাম্বার ডি। এরপর আমি চলে আসছি পরের প্রশ্ন। এটা 9টা দূরে চলে গেছে বলে ভেবো না যে ওটা লিখিনি। তাহলে তৃষ্ণা শব্দের সমার্থক শব্দ নয় হচ্ছে গ্রসন। গ্রসন মানে হচ্ছে ভক্ষণ করা বা গিলন। ধান সমেত খড়ের গাদাকে এক কথায় কি বলে, দেখো এক কথায় প্রকাশ এসেছে তোমাদের, ধান সমেত
খড়ের গাদাকে এক কথায় কি বলে? এক কথায় বলে, চারটে অপশন রয়েছে। পাথেয়, অপশন বি পাথালি, অপশন সি পারানি, যারা খেয়া পারাপার করে তাদেরকে পারানি বলে, অপশন বি হচ্ছে পালুই। আমরা এমনিতেই জানি যে ধান সমেত খড়ের গাদাকে খড়ের পালা বলে, আর এখানে ধান সমেত খড়ের গাদাকে এক কথায় বলে পালুই। অপশন নাম্বার ডি পালুই। তারপরে দেখো 56, চতুর্থ শ্রেণীতে বাংলা বানান শেখানোর সর্বোত্তম পদ্ধতিটি হলো। চতুর্থ শ্রেণীতে বাংলা বানান শেখানোর সর্বোত্তম পদ্ধতিটি হলো। অপশন এ বানান মুখস্থ করানো, অপশন বি শুদ্ধ বানান লিখতে শেখানো, অপশন সি শুদ্ধ বাংলা ভাষা পড়ার অভ্যাস গড়ে তোলা, অপশন ডি শুদ্ধ বাংলা ভাষা পড়া এবং লেখার অভ্যাস গড়ে তোলা। দেখো চতুর্থ শ্রেণীতে বাংলা বানান শেখানোর সর্বোত্তম পদ্ধতি হচ্ছে বানান মুখস্থ করানো। এটা তো একদমই হবে না, কারণ মুখস্থ করে সবকিছু হয় না যদি আমরা বানানের নিয়ম বিধি না জানি। শুদ্ধ বানান লিখতে শেখানো, শুদ্ধ বানান তুমি কত লেখাবে? এটাও কিন্তু সম্ভব নয়। শুদ্ধ বাংলা ভাষা পড়ার অভ্যাস গড়ে তোলা, যদি কোনো শিক্ষার্থী পড়ে যদি না লিখতে শেখে, এমনিতেই আমরা জানি কি যে আমরা যদি কোনো ভাষাকে সংরক্ষণ করতে চাই তাহলে তার লিপি অবশ্যই প্রয়োজন। এবং এমন পৃথিবীর এমন অনেক ভাষা আছে যে লিপি, যে ভাষা লিপি নেই সে ভাষা কিন্তু হারিয়ে গেছে, আর যে ভাষা লিপি রয়েছে সেই ভাষা কিন্তু আজও বেঁচে রয়েছে। তাহলে কি শুধু পড়ার অভ্যাস করলেই হবে না? সে পড়ে যাচ্ছে, আমি বলছি আপন, আপন লেখো, তোমাদের এর আগে পড়ালাম আ প দন্তন্য আর আ প মূর্ধন্য। তাহলে যে শুধু পড়ার অভ্যাস করলে যে বানান সংশোধন হবে এমনটা নয়, কারণ শিক্ষার্থীদেরকে তোমরা যখন লিখতে দেবে কোনো বানান, দেখবে বলবে এক, তারা লিখবে আর এক। তুমি ধরো তাকে বলেছে লিখতে বলেছে এক, এক ও এক না লিখে সে কি করবে, সোনার ভুলে লিখে দেবে এক, এই বানানটা লিখে দেবে। শিক্ষার্থীরা যেটা ভুল করে, তাহলে শুধু বাংলা ভাষা পড়ার অভ্যাস করলেই হবে না, শুদ্ধ বাংলা ভাষা পড়া এবং লেখা, পড়তেও হবে এবং লিখতেও হবে। তবে কিন্তু কি হবে, বানান শেখানোর সর্বোত্তম পদ্ধতি হচ্ছে এটা, যে শুদ্ধ, অপশন ডি শুদ্ধ বাংলা ভাষা পড়া এবং লেখার অভ্যাস গড়ে তোলা। বানান মুখস্থ করলে লাভ হবে না, শুধু মুখস্থ করবে, সে যদি না পড়তে পারে কয়েকটা জিনিস শিখবে, কত সে মুখস্থ করবে? আর শুধু লিখেই যাবে, বানান কতটা তার পক্ষে লেখার ক্ষমতা হবে? কিন্তু একজন শিক্ষার্থী যদি বাংলা ভাষা পড়তে পারে এবং সে পড়ার সাথে সাথে যখন লিখবে তখন কি হবে, তার বাংলা ভাষার যে বানান শেখানোর যে পদ্ধতি, এটাই হচ্ছে সঠিক উত্তর, অপশন ডি। চতুর্থ শ্রেণীতে বাংলা বানান শেখানোর সর্বোত্তম পদ্ধতিটি হলো শুদ্ধ বাংলা ভাষা পড়া এবং লেখার অভ্যাস
গড়ে তোলা। তারপরে দেখো প্রশ্ন নম্বর 57 বলছে মকর থেকে হচ্ছে মগর। মগর হলো, দেখো অপশন নাম্বার এ বর্ণ বিপর্যয়ের উদাহরণ, অপশন বি ঘুষি ভবনের, উৎসী ভবনের উদাহরণ, অপশন ডি তালব্য ভবনের উদাহরণ। এখানে দেখো আমি লিখে দিচ্ছি কেন উত্তরটা হবে। এখানে ঘোষ, এখানে উত্তরটা হবে ঘোষী ভবন। কেন হবে সেটা লিখেছি, এখানে ঘোষ ব্যঞ্জন ম, ময়ের প্রভাবে অঘোষ ব্যঞ্জন ক পরিণত হয়েছে ঘোষ ব্যঞ্জন বয়। দেখো আমি আবারও লিখছি 5টা বর্গ। ক খ হচ্ছে অঘোষ, ক ঘ ম হচ্ছে ঘোষ বা সঘোষ। আমি আমার ভিডিওতে এর আগেও এই সম্পর্কে আলোচনা করেছি বা সন্ধি যখন শিখিয়েছি এই ঘুষি ভবনের ব্যাপারটাও কিন্তু আমি আলোচনা করেছি। ট ঠ ড ঢ মূর্ধন্য। ত থ দ ধ দন্তন্য প ফ ব ভ ম। এখানে দেখো এখানে ঘোষ ব্যঞ্জন কি, ঘোষ ব্যঞ্জন হচ্ছে ম, এই ঘোষ ব্যঞ্জন ম এর প্রভাবে অঘোষ ব্যঞ্জন ক কি হয়েছে, ঘোষ ব্যঞ্জন ক এ পরিণত হচ্ছে। এখানে দেখো যে ঘোষ ব্যঞ্জন হচ্ছে ম এবং এই ম ঘোষ ব্যঞ্জনের প্রভাবে ক কিসে পরিণত হচ্ছে, ক অঘোষ ব্যঞ্জনটা ঘোষ ব্যঞ্জনে পরিণত হচ্ছে, তাই এটা হচ্ছে ঘোষী ভবনের উদাহরণ। তাহলে মকর থেকে মগর হচ্ছে ঘোষী ভবনের উদাহরণ। অপশন নাম্বার বি 57। এরপর আমি চলে আসছি পরের প্রশ্নে। বলছে দলগত শিখনের জন্য দল গঠনের ক্ষেত্রে আপনার দৃষ্টিভঙ্গি হবে। দলগত শিখনের জন্য দল গঠনের ক্ষেত্রে আপনার দৃষ্টিভঙ্গি হবে।
অপশন এ সব ভালো ছাত্রছাত্রীকে একই দলে রাখা। সব পিছিয়ে পড়া ছাত্র ছাত্রীকে এক দলে রাখা। অপশন সি এগিয়ে থাকা এবং পিছিয়ে পড়া। ছাত্রছাত্রীর মিশ্রণে দল গঠন করা। এগিয়ে থাকা এবং পিছিয়ে পড়া ছাত্রছাত্রীর সামঞ্জস্যপূর্ণ মিশ্রণে দল গঠন করা। দেখো, দলগত যখন শেখানো হবে তখন সব ভালো ছাত্রছাত্রীকে যদি এক দলে রাখা হয় তাহলে কি বলতো, যারা পিছিয়ে পড়া ছাত্রছাত্রী তাদের কিন্তু পড়ার প্রতি কি হবে, অনীহা চলে আসবে। তাই এই অপশনটা হবে না। আবার পিছিয়ে পড়া ছাত্রছাত্রীগুলো এক দলে রাখা যাবে না, কারণ দলগত যখন শেখানো হবে কেউ পারবে কেউ পারবে না, একে অপরের সহযোগিতা প্রয়োজন। এবার এগিয়ে থাকা এবং পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের মিশিয়ে যে দল গঠন করবো সেটাও নয়, একটা সামঞ্জস্য রাখতে হবে যে হ্যাঁ এই দলের মধ্যে ভালো মন্দ। দেখবে যে ক্লাসে কি হয়, আমাদের ABCD যে সেকশনগুলো ভাগ করা হয়, যে ফার্স্ট সেকেন্ড থার্ড, মানে ফার্স্ট যে হয় তাকে A সেকশনে দিল, সেকেন্ড যে হয় তাকে B সেকশন, থার্ড যে হলো তাকে C সেকশন। এবার এইভাবে যে সেকশনগুলো করে মানে ভালো মন্দ মিশিয়ে কিন্তু করে। তাহলে যদি দলগতভাবে আমরা কোনো কিছু শেখাতে চাই তো আমার মনে হয়েছে এটা অপশন ডি করাটাই যুক্তিসঙ্গত হবে। এগিয়ে থাকা এবং পিছিয়ে পড়া ছাত্রছাত্রীর সামঞ্জস্যপূর্ণ মিশ্রণে দল গঠন করা। দেখো এর পরের প্রশ্ন 59। চতুর্থ শ্রেণীতে শিক্ষার্থীদের সাহিত্য মূল্য উপলব্ধির ক্ষেত্রে নিম্নোক্ত যে পদ্ধতিটি আপনি গ্রহণ করবেন অপশন এ সরল পাঠ, অপশন বি নীরব পাঠ, অপশন সি কবি পরিচিতি, অপশন ডি কবিতার বিষয়বস্তু
উভমুখী আলোচনা। দেখো প্রশ্নটা বলছে যে চতুর্থ শ্রেণীতে শিক্ষার্থীদের সাহিত্য মূল্য, সাহিত্য একটা সাহিত্য যে কোনো একটা পাঠ পড়লে তার মূল্যটা বোঝাতে গেলে কোন পদ্ধতিটা গ্রহণ করবে। দেখো সড়ক পাঠটা নেব না। সড়ক পাঠ মানে হচ্ছে জুড়ে জুড়ে পড়া, আর নীরব পাঠ মানে হচ্ছে আস্তে পড়া। কবি পরিচিতি দেওয়া মানে কবি, যে কবি সম্পর্কে বলা হচ্ছে সেই কবি সম্পর্কে শুধুমাত্র ধারণা দেবে, এটা আমি করবো না। কবিতার বিষয়বস্তুর উপমুখী আলোচনা হবে, এটা হবে সঠিক অ্যান্সার। তার কারণ হচ্ছে দেখো যখন কবিতার বিষয়বস্তুর উভমুখী আলোচনা করব ওখানে এর মধ্যেই কিন্তু কবি পরিচিতি থেকে যাচ্ছে। আর যখন ক্লাসে পড়ানো হয় তখন নিশ্চয়ই বিড়বিড় করে বা নীরবে মানে কি চুপচাপ ভাবে সাইলেন্ট ভাবে কোনো পাঠ করা হয় না, তাই নীরব পাঠ হবে না। আর যখন আমি উভমুখী আলোচনা করব তখন তো জোরে জোরেই পড়াবো, তাই এখানে সড়ক পাঠটাও কিন্তু এর মধ্যে এসে যাচ্ছে, আর কবি পরিচিতিটাও এর মধ্যে এসে যাচ্ছে। তাই সঠিক অ্যান্সার আমার মনে হচ্ছে যে কবিতার বিষয়বস্তু উভমুখী আলোচনাটাই হবে সঠিক অ্যান্সার। এরপরে হচ্ছে লাস্ট প্রশ্ন। নিচের কোনটি সকাল শব্দের সমার্থক নয়? সকাল শব্দের সমার্থক নয়, সমার্থক শব্দ নয়। অপশন এ প্রভাত, অপশন বি বিহান, অপশন সি ফজর, অপশন ডি ত্রিজামা। আমরা প্রত্যেকটার অর্থ যদি জানতে পারি তাহলে কিন্তু আমাদের উত্তর এসে যাবে। এখানে কিন্তু প্রশ্নটা বলেছে দেখো সমার্থক শব্দ নয়, নয় বলেছে। প্রভাত মানে কি? প্রভাত মানে হচ্ছে সকাল। বিহান, দেখো বলে যে বিহানে উঠতে হবে, বিহান মানে হচ্ছে সকাল। মুসলমানদের মধ্যে দেখো বলবে যে ফজরের আজান দিলে ফজরের সময় উঠবো, ফজরের সময় মানে কি? ফজরের হচ্ছে সকালবেলার টাইমটাকে বোঝানো হচ্ছে। আর ত্রিজামা মানে হচ্ছে রাত্রি। তাহলে দেখো সকাল শব্দের সমার্থক শব্দ কিন্তু প্রভাত, বিহান, ফজর পড়ে থাকলো কে? ত্রিজামা। ত্রিজামাটা হবে সঠিক উত্তর। আজকের প্রশ্ন উত্তর আলোচনা এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভিডিওটি বেশি বেশি করে লাইক শেয়ার করবে, কমেন্ট করবে, সাবস্ক্রাইব করবে, এবং কি ধরনের তোমরা ভিডিও চাও অবশ্যই সেটা কমেন্ট বক্সে জানাবে। আজ ভিডিও এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।